আমার স্বামী রোজ শহর থেকে আমার জন্য পান নিয়ে আসতো, আর আমি সেটা খুব ভালোবেসে খেয়ে নিতাম। কিন্তু তারপর আমি অজ্ঞান হয়ে যেতাম। সকালে যখন জ্ঞান ফিরতো তখন আমার সারা কাপড় ভিজে থাকতো। একদিন আমি ওর নিয়ে আসা পানটা ফেলে দেই আর অজ্ঞান হয়ে যাবার ভান করে শুয়ে থাকি। তারপর আমার স্বামী আমার সাথে যা করে সেটা শুনলে আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে। কারণ বিয়ের প্রথম রাতে আমি লাল রঙের নাইটি পরে স্বামীর ঘরে যাই, যাতে আমার স্বামী আমার দিক থেকে চোখ ফেরাতে না পারে। আমি একটা গ্রামের মেয়ে। এই নাইটিটা আমাকে আমার এক বন্ধু দিয়েছে, যার শহরে বিয়ে হয়েছে। সে আমাকে স্বামীকে হাতে রাখার অনেক রকম কৌশল বলেছে। আমার স্বামী সোহান ঘরে ঢুকে আমার নাইট স্যুটটা দেখে থমকে দাঁড়ায়। ও তো আমাকে গ্রামের একটা সাধারণ মেয়ে ভাবে। সোহানের সামনে নাইটি পরে থাকতে আমার খুব লজ্জা লাগছিল, কিন্তু এখনও আমার স্বামী, আর আমাকে ওর মন জয় করতেই হবে। আমার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল, আর আজকের রাতটার জন্য আমি বহুদিন ধরে অপেক্ষা করেছিলাম। যখন ঘনিষ্ঠ হবার সময় এগিয়ে আসছিল, আমার বুক ধড়ফড় করতে লাগলো। সোহান আমার কাছে আসে আর আমার হাতটা ধরে বলে, তোমাকে খুব সুন্দর দেখতে। ওর এই কথা আমার জীবনটা আরও রঙিন করে দেয়। সোহান তার পকেটের ভেতর হাত দেয়। আমি ভাবলাম ও হয়তো আমাকে বিয়ের প্রথম রাতে কোনো উপহার দেবে, কিন্তু ও যখন পকেট থেকে হাত বার করলো আমি অবাক হলাম। আমি দেখলাম ওর হাতে একটা পানির কৌটো। সোহান সেই কৌটোটা খোলে আর বলে, আজ বিয়ের প্রথম রাতে আমি নিজের হাতে তোমাকে মিষ্টি পান খাওয়াবো। সোহানের কথা শুনে আমার মুখে হাসি ফুটে ওঠে। ও বলে যে ও শুধু আমার জন্য শহর থেকে এই পান বানিয়ে এনেছে। ও ভালোবেসে ওই পানটা আমাকে খাওয়ার, আর আমিও খুশি হয়েই খেয়ে নিই। পানটা খুব মিষ্টি ছিল। সোহান আমার চোখে চোখ রেখে ভালোবাসার কথা বলতে থাকে, আর আমি নিজেও জানি না আমি কখন ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। সকালে যখন আমার ঘুম ভাঙে তখন ঘড়িতে 11টা বাজছিল। আমার জামাটা পুরো ভিজে গেছিল। আমি ভাবতে লাগলাম, যেই রাতের জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করেছিলাম সেই রাতে আমি কি করে ঘুমিয়ে পড়লাম। তারপর আমার সোহানের কথা মনে পড়ল। কে জানে ও কি মনে করলো কি না। আমার জামাটা ভিজলো কি করে? সোহান ঘরে ছিল না। আমি চটপট জামা কাপড় ছেড়ে স্নান টান করে তৈরি হয়ে নিলাম। আমি যখন চুল আঁচড়াচ্ছিলাম তখন সোহান ঘরে ঢোকে। তার মেজাজ খুব খারাপ ছিল। সে কেন কোনো কথাই বলল না। আমি যখন ওর সাথে কথা বলার চেষ্টাও করি ও খুব রেগে যায়। এটা আমার অসহ্য লাগে। আমি ঠিক করলাম আমি যেইভাবেই হোক ওর রাগ ভাঙাবো। ও ঘর থেকে চলে যাবার পর আমার মাসি, যে এখন আমার শাশুড়ি, আমার ঘরে আসেন। আমার চোখের জল দেখে উনি জিজ্ঞেস করেন, কি হয়েছে বৌমা? আমি বললাম যে আমি সোহানকে রাগিয়ে দিয়েছি মা। মা বলে, আমি এক্ষুনি ওর সাথে কথা বলছি। কিন্তু আমি মাসির হাত ধরে তাকে অনুরোধ করি সে যেন সোহানকে কিছু না বলে, না হলে ও আরও রেগে যাবে। আমার কথা শুনে মাসি চুপ করে যায় আর বলে, ছোট ছোট ব্যাপারে অভিমান করো না। কয়েকটা দিন সোহানের সাথে থাকলে তুমি ওর স্বভাবটা খুব ভালো করে বুঝতে পারবে। আমি মাসির কথা শুনে মনে জোর পাই। মা বাবার আদরের মেয়ে হবার সাথে সাথে আমি মাসিরও খুব আদরের। আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল আমার বিয়ে যেন মাসির ছেলে সোহানের সাথেই হয়। আমার যখন 15 বছর বয়স হয় তখন মাসি আমার সাথে দেখা করতে আসে আর আমাকে মিষ্টি মুখ করায়। আমি খুব খুশি ছিলাম, কারণ মাসি আমাকে খুব ভালোবাসতো। তাই মা বাবাও এই বিয়েতে আপত্তি করেনি। সোহান শহরে একটা ভালো চাকরি করে। সে সকালবেলা কাজে বেরিয়ে যেত আর রাতেই বাড়ি ফেরে। ছেলের রোজগারের টাকা দিয়ে মাসি গ্রামে একটা বড় বাড়ি তৈরি করে। আমার আর সোহানের অনেক বছর দেখা হয়নি, কারণ ও বেশিরভাগ সময় শহরে থাকতো। যখন বাড়ি আসতো তখন আমাদের গ্রামে আসার সময় ও পেত না। আমাদের বিয়ে ঠিক হবার পরেও ও আমার সাথে দেখা করতে আমার গ্রামেও আসেনি। এটা নিয়ে আমার মনে অনেক প্রশ্ন জাগে। একদিন যখন মাসি আমাদের সাথে দেখা করতে আমাদের গ্রামে আসে তখন আমি তাকে কথায় কথায় জিজ্ঞেস করি যে সোহান কেন আমাদের গ্রামে আসে না। মায়ের কানে যখন এই কথাটা যায় তখন মা আমাকে একটা চড় মারে আর বলে, তোর লজ্জা করে না নিজের হবু স্বামীকে নিয়ে এসব প্রশ্ন করতে? মাসি মুচকি হেসে বলে, কেন আসবে না?
ওর যখন সময় হবে ও নিশ্চয়ই আসবে। ওর গায়ে এখন শহরের হাওয়া লেগেছে। আজকাল খুব কম কথা বলে। ও আর আগের মতন নেই, খুব গম্ভীর হয়ে গেছে। মাসির কথা শুনে মা বলে, যখন ছেলেদের ওপর সংসারের দায়িত্ব এসে পড়ে তখন তারা এরকম গম্ভীর হয়ে যায়। আমার মেয়ের এখনও বুদ্ধিশুদ্ধি হয়নি, যা মনে আসে তাই জিজ্ঞেস করে বসে। মা রেগে আমার দিকে তাকায় আর আমি ওখান থেকে উঠে নিজের ঘরে চলে আসি। মাসি চলে যাওয়ার পর মা আমাকে অনেক কথা শোনায়। মা কত কি না বলল, কিন্তু আমার কোনো কথাই কানে এলো না, কারণ আমি তখন নিজের খেয়ালে মগ্ন ছিলাম। আমি এই ভেবে খুশি ছিলাম যে আমার হবু স্বামী একজন শহরের লোক। শহরে গিয়ে থাকা আমার অনেক দিনের ইচ্ছে। মাসি বিয়ের জোগাড় যন্ত্র করার জন্য 1 বছর সময় চেয়ে নেয়, আর এই 1 বছর আমি শুধু স্বপ্ন দেখতে থাকি। তখন কি আর আমি জানতাম যে একদিন আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। সোহানের সাথে আমার বিয়ের সব রীতিনীতি মেনে খুব ধুমধাম করে হয়। বিয়ের পর আমি মায়ের থেকে বিদায় নিয়ে সোহানের সাথে মাসির গ্রামে চলে আসি। মাসি আমাকে পেয়ে খুব খুশি ছিল, কিন্তু বিয়ের প্রথম রাতে ঘুমিয়ে পড়ার জন্য সোহান আমার উপর খুব রেগে গেছিল। সে সারা দিন আমার সাথে কথা বলেনি। আমি সারা দিন ওর পেছন পেছন ঘুরতে থাকি, কিন্তু ও আমার দিকে ফিরেও তাকায় না। সোহান ছাদে গিয়ে বসে রইল, আর গ্রামের মেয়েদের ছাদে যাওয়া বারণ, তাই আমি ওর পেছন পেছন ছাদে যেতে পারিনি। ও রাতের বেলা ঘরে আসে, তখন আমি কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছি। ও আমার পাশে এসে বসে আর বলে, আমাকে ক্ষমা করে দাও। আমার খুব মাথা গরম হয়ে গেছিল। কাল আমি তোমার কাছে বসেছিলাম আর তুমি এমন ঘুমোলে যে তোমাকে আমি কতবার ডাকলাম, কিন্তু তুমি উঠলে না, তাই আমি রেগে গেছিলাম। আমি জানতাম যে দোষটা আমারই, তাই আমি সোহানের কাছে ক্ষমা চেয়ে নিলাম, আর ওকে কথা দিলাম যে এরপর থেকে এমনটা আর কোনো দিন হবে না। ও খুশি হয়ে আমার লম্বা চুলের প্রশংসা করতে লাগে। আমি ভাবি, সোহান সারা দিন এত রেগেছিল, আর এখন হঠাৎ ওর আচরণ এমন বদলে গেল কি করে। ও আজ আবার মিষ্টি পান বার করে আমাকে খাওয়ায় আর বলে, পান খেলে তোমার ঠোঁটটা লাল হয়ে যায়, তোমার সুন্দর ঠোঁটটা আরও সুন্দর হয়ে ওঠে। এমন মিষ্টি করে ও কথাটা বলে যে আমি লজ্জায় লাল হয়ে যাই। সোহান আমার হাতটা ধরে কিছু একটা বলছিল, কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর আমি এই পৃথিবী থেকে অনেক দূর চলে যাই। আমার যখন জ্ঞান আসে তখন আমি দেখি দুপুর 12টা বাজছে। আমি চটপট উঠে বসলাম। আমার মনে হলো সোহান নিশ্চয়ই আজ আবার খুব রেগে আছে, কিন্তু আমি এটা কিছুই বুঝতে পারছি না যে রাতে আমার এত গভীর ঘুম কি করে আসছে। আমার জামা কাপড় পুরো ভিজে গেছিল, আমার শীত করছিল। আমি স্নান টান করে যখন ঘরের বাইরে গেলাম তখন দেখি সোহান আমার মাসিকে বলছে, তুমি এ কেমন মেয়ের সাথে বিয়ে দিয়েছো? এর তো ঘুম থেকে ওঠার কোনো সময়ের ঠিক নেই। এর সাথে আমি সারা জীবন কি করে কাটাবো? তো এটা জানে না যে গ্রামের মেয়েদের সকালবেলা ওঠে বাড়ির কাজকর্ম করতে হয়। তুমি 7 সকালে উঠে বাড়ির সব কাজ করছো, আর উনি মহারানীর মতন ঘুমোচ্ছেন। এরকম চলতে থাকলে আমি আর বেশি দিন তোমার বোনজিকে এই বাড়িতে রাখবো না। এসব কথা শুনে আমি একটু ঘাবড়ে যাই। আমি ভাবিনি যে আমার স্বামী এতটা কঠিন হতে পারে। আমার আর দাঁড়িয়ে এর পরের কথাগুলো শোনার মতন সাহস হলো না। আমি রান্নাঘরে চলে গেলাম। মাসি সত্যি সকাল থেকে উঠে অনেক কাজ করেছে। রান্নাঘরটা পুরো পরিষ্কার ছিল, আর দুপুরের খাবারটাও বানানো হয়ে গেছিল। আমি সোহানের সাথে মাসির চোখেও খারাপ হয়ে যাচ্ছি। আমার নিজের উপর খুব রাগ হয়। কে জানে আমার কি হয়েছে। আমি সারা ঘর ঘুরে দেখি বাড়ির সব কাজ সারা হয়ে গেছে, তাই হয়তো সোহান আজ একটু বেশি রেগে গেছে। সোহান ছাদে চলে যায়, কারণ সে জানতো আমি তার পেছন পেছন ছাদে যেতে পারবো না। আমি সারা দিন খুব কান্নাকাটি করি। যেই সুখের জন্য আমি 1 বছর ধরে অপেক্ষা করেছি, আজ আমি সেটা পেয়েছি, কিন্তু নিজের দোষে সেটাকে হারাচ্ছি। না আমি সোহানের কাছাকাছি আসতে পেরেছি, না ওর মন জয় করতে পেরেছি। আজ ওর কথা শুনে আমি ভালো করেই বুঝতে পেরেছি যে আমি আর কোনো ভুল করলেও ও আমাকে বাড়ি থেকে বার করে দেবে। গ্রাম থেকে বারবার আমার মায়ের ফোন আসছিল। মা বলছিল 1 সপ্তাহের জন্য আমার বাপের বাড়িতে গিয়ে থাকতে। বিয়ের নিয়ম অনুযায়ী বিয়ের পর মেয়েদের 1 সপ্তাহের জন্য তাদের বাপের বাড়ি গিয়ে থাকতে হয়, কিন্তু আমি যেতে চাইছিলাম না, কারণ সোহান আমার উপর এমনিতেই রেগেছিল। তার উপর যদি আমি বাপের বাড়ি চলে যাই তাহলে ও হয়তো আর কোনো দিন আমার সাথে কথা বলবে না। রাতের বেলা সোহান ঘরে আসে। আমিও অবাক হয়ে গেলাম এই দেখে যে ও হঠাৎ এত ভালো কি করে হয়ে গেল।
আমার পাশে বসে আমাকে জিজ্ঞেস করে তোমার মা কেন ফোন করেছিল। আমি সব কথা ওকে বলি। ও বলে ভালো কথা, তুমি চলে যাও, না হলে তোমার মা বলবে আমি তোমাকে যেতে দিচ্ছি না। কাল থেকে আমার অফিস শুরু হয়ে যাবে, আমি ভোরবেলা বেরিয়ে যাব আর রাতে বাড়ি ফিরবো। তুমি 1 সপ্তাহ ওখানে কাটিয়ে এসো, আর মাকেও তোমার সাথে নিয়ে যাও। আমার সোহানের থেকে দূরে থাকতে ইচ্ছে করছিল না, কিন্তু আমার সাহস হচ্ছিল না ওকে না বলার। তাই আমি রাজি হয়ে গেলাম। ও আবার মিষ্টি পান বার করে আমার মুখে ঢুকিয়ে দেয় আর বলে তুমি এটা আস্তে আস্তে খাও, কোনো তাড়া নেই। এটা শহর থেকে আনা খুব ভালো পান, এটা খেলে তোমার ঠোঁটটা লাল হয়ে যাবে আর তুমি খুব সুন্দর দেখাবে। সোহানের এরকম পরিবর্তন আমাকে অবাক করে দেয়। ও বাইরে যতটা কঠিন ভেতরে ততটাই নরম। ও ভালোবাসতে জানে, আর ওর রাগ হওয়াটা স্বাভাবিক। আমার ভুলের জন্যই ও রেগে যায়। সোহান বলে আমি মাকে বলে আসছি যে তুমি কাল তোমার গ্রামে যাবে, ততক্ষণ তুমি আমার জন্য অপেক্ষা করো। সোহানের কথা শুনে আমি মুচকি হাসলাম। মনে মনে ঠিক করলাম আজ আমি কিছুতেই ঘুমোবো না, এখানে বসে ওর জন্য অপেক্ষা করব। মায়ের কাছে যাওয়ার আগে আমি আমাদের মধ্যে সব দূরত্ব মিটিয়ে নিতে চাই। আমি তাড়াতাড়ি আমার নাইটিটা পরে নিলাম। কাছে আমার ছবি দেখে আমি অবাক হলাম। ও ঠিক বলেছিল, আমার ঠোঁটটা পুরো লাল হয়ে গেছে। আমি বিছানায় বসে সোহানের জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু সোহানের ফিরে আসার আগেই আমি ঘুমিয়ে পড়লাম। সকাল 11টায় যখন আমি চোখ খুললাম তখন সোহান কাজে বেরিয়ে গেছে। ও অনেক ভোরবেলা বেরিয়ে যেত, কারণ শহর পৌঁছতে 2 ঘন্টা লাগতো। আমার কান্না পাচ্ছিল। আমার বিয়ের 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু এখনও আমি সোহানের সাথে কোনো সম্পর্ক তৈরি করতে পারিনি। ও রাগ হওয়াটাই স্বাভাবিক। আমি বুঝতে পারছি না আমার জামা কাপড় এত ভিজে গেল কি করে। আমি যখন ঘর থেকে বেরিয়ে এলাম তখন দেখলাম মাসি গ্রামে যাওয়ার জন্য তৈরি হয়ে বসে আছেন। মাসি আমাকে দেখে বলে সোহান তো বেরিয়ে গেছে, এখন আমাদেরকে গ্রামের জন্য রওনা দিতে হবে। আমি মাসির সাথে গ্রামে রওনা দিলাম, কিন্তু আমার মনটা সোহানের সাথে শহরে চলে গেছিল। আবার আমার ওর সাথে 1 সপ্তাহ পর দেখা হবে। আমার বাড়ির লোকেরা আমাকে দেখে খুব খুশি হয়। সব থেকে বেশি খুশি হয় আমার ছোট বোন। সারা গ্রাম জেনে গেছিল যে আমি বাড়িতে আসছি, তাই গ্রামের মহিলারা একজোট হয়ে আমাকে দেখতে আসে। আমাদের এক প্রতিবেশীর মেয়ে অনিতার বিয়ে ছিল। সে আমার খুব ভালো বন্ধু ছিল, আর গ্রামে এসে আমি তার বিয়েতে আনন্দ করার সুযোগ পেয়ে যাই। গ্রামে খুব হই হল্লোড় হচ্ছিল, কিন্তু আমার মনটা খারাপ ছিল। আমার সোহানের কথা বারবার মনে পড়ছিল। একটা অদ্ভুত ব্যাপার হলো, যবে থেকে আমি মায়ের কাছে এসেছি তবে থেকে আমার একেবারে ঘুম আসছে না। আর সোহানের বাড়িতে আমার রোজ রাতে ঘুম চলে আসতো। আমি জেগে থাকার অনেক চেষ্টা করতাম, কিন্তু পারতাম না। হয়তো আমার সোহানের জন্য মন খারাপ হচ্ছে, তাই আমি এখানে ঘুমোতে পারছি না। মেহেন্দির দিন আমাদের পাড়ার মাসির ছেলের মুকেশ শহর থেকে আসে বোনের বিয়ে দেখতে। সে ছোটবেলা থেকেই এই গ্রামে যাতায়াত করত। সে আমাকে দেখে আমার পেছন পেছন ঘুরতে থাকে। তার নজর সব সময়ই আমার উপর ছিল, আর এটা মনে হয় আমার মাসিও লক্ষ্য করেছিল। আমার খুব ভয় লাগছিল। এমনিতেই এখন সোহারান আমার সম্পর্ক ভালো নয়, তার উপর যদি মাসি এসব দেখে তাহলে আমার আর ওই বাড়িতে জায়গা হবে না। তাই আমি বিয়ের বাড়ি ছেড়ে নিজের বাড়িতে ফিরে আসছিলাম, কিন্তু মুকেশ আমার পিছু নেয় আর রাস্তায় আমাকে থামিয়ে বলে সে আমাকে ভালোবাসে। আমি যদি চলে যাই সে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে। আমি রেগে গিয়ে তাকে বলি যে আমার বিয়ে হয়ে গেছে, এরপর থেকে সে যেন এরকম কথা আর না বলে। আমার কথা শুনে মুকেশ বলে শহরে আমার অনেক বড় বাড়ি আছে, গাড়ি আছে, আমি তোমাকে খুব সুখে রাখবো। তুমি তোমার স্বামীকে ছেড়ে দিয়ে আমার সাথে চলো, আমি তোমাকে অনেক দিন ধরে ভালোবাসি। আমি কি আর জানতাম যে তোমার 16 বছর বয়সে বিয়ে হয়ে যাবে। আমি তাকে বলি সে আজ যা বলেছে আমি শুনেছি, কিন্তু এরপর যেন সে এইরকম কথা মুখে না আনে, কারণ আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, আর তার একটা ভুলের জন্য আমার বদনাম হয়ে যেতে পারে। মুকেশ তখন ফিরে যায়, কিন্তু আমার পক্ষে অনিতার বিয়েতে থাকা মুশকিল হয়ে পড়েছিল। মুকেশ খুব জেদ ধরেছিল, লুকিয়ে লুকিয়ে তার ফোনে আমার ফটো তুলছিল। যেমন তেমনভাবে 1 সপ্তাহ কাটিয়ে আমি মাসির সাথে আমার শ্বশুর বাড়ি ফিরে আসি। সোহান মনে হয় আজ তাড়াতাড়ি কাজ থেকে ফিরে এসেছে। আমরা দুপুরে বাড়িতে গিয়ে পৌঁছই, তখন সোহান বাড়িতেই ছিল। সোহানকে দেখে আমি খুব খুশি হই। আমি নিজের জিনিসপত্র রাখতে নিজের ঘরে যাই, আর সোহান তার মায়ের সাথে কথা বলতে তার ঘরে চলে যায়। আমিও ভাবলাম কিছুক্ষণ মাসি আর সোহানের সাথে বসে গল্প করে আসি, তারপর বাড়ির কাজকর্ম সারবো। তাই আমি ঘরে জিনিসপত্র রেখে মাসির ঘরের দিকে যাই। মাসির ঘরের বাইরে থেকে তার কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। আমি ভাবতেও পারিনি যে আমার ঘর ভাঙার লোক আর কেউ নয়, আমার নিজের মাসি।
মাসি সোহানকে বলেছিল, আমি তোকে বলে গেছিলাম যে আমি ফিরে আসার আগে ডিভোর্সের কাগজপত্র তৈরি করে রাখতে, কিন্তু তোর কোনো খেয়াল নেই। আমি নিজের চোখে দেখেছি তোর বউ কত ভুল কাজ করে, কিন্তু তুই দেখেও না দেখার ভান করিস। সোহান বলে, মা, আমার পক্ষে ওকে ছেড়ে দেওয়া সম্ভব নয়। ও আমার স্ত্রী, আমি ওকে ভালোবাসি। ও হাজারটা ভুল করলেও আমি ওকে আমার জীবন থেকে মুছে ফেলতে পারবো না। সোহান আমাকে ভালোবাসার কথা বলতে থাকে, আর মাসি আমার নিন্দা করতে ব্যস্ত হয়ে পড়ে। আমি বুঝতে পারছিলাম না এসব কি হচ্ছে। মাসি আমাকে কত ভালোবেসে এই বাড়ির বউ করে এনেছে, সে কেন আমার ডিভোর্স করাতে চাইবে? আর সোহান, যাকে আমার খুব কঠিন মনে হয়েছিল, সে বলছে সে আমাকে ভালোবাসে, আর আমার হয়ে তার মায়ের সাথে ঝগড়া করছে। আমার মনটা খুব অস্থির হয়ে ওঠে। রাতে যখন সোহান আমার ঘরে আসে, তখন আমার পান খেতে একদম ইচ্ছে করছিল না। আমি পানটা ওর হাত থেকে নিয়ে নিলাম। যখন মাসি ওকে কিছু কাজের জন্য ডাকে, তখন ও ঘরের বাইরে বেরিয়ে যায়। আমি পানটা একটা কোণায় লুকিয়ে ফেলি। আমার তখনও ঘুম পায়নি, তাই আমি চুপ করে চোখ বন্ধ করে শুয়ে পড়ি। যখন সোহান ঘরে আসে, তখন আমি যা সব দেখলাম তা আমার কাছে অবিশ্বাস্য। সোহান একটা পুরো কলসির জল আমার গায়ে ঢেলে দেয়, কিন্তু আমি চোখ খুললাম না। আজ আমি পুরো ব্যাপারটা বুঝতে চাই। সোহান কারুন একটা নাম ধরে ডাকে, আর তাকে বলে, ভেতরে এসো। ও পুরোপুরি অজ্ঞান হয়ে গেছে। তারপর একটা সুন্দর দেখতে মেয়ে আমার ঘরে ঢোকে আর এসে আমার খাটে সোহানের পাশে বসে। তারপর ওরা দুজনে খুব ঘনিষ্ঠ হতে শুরু করে। আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার গোটা গা ভিজে গেছিল আর আমি ঠান্ডায় কাঁপছিলাম। আমি উঠে বসলাম। আমাকে উঠে বসতে দেখে দুজনে ভয় ভয় চোখে আমার দিকে তাকায়। আমি সোহানের দিকে তাকাই। তখন আমার এত রাগ হচ্ছিল যে আমার প্রাণ থেকে সব ভয় দূর হয়ে গেছিল। আমি সোহানকে বলি, আমাকে সত্যি কথা বলো, এই মেয়েটা কে? আর পানে কি এমন মেশানো থাকতো যার জন্য আমি অজ্ঞান হয়ে যেতাম? তুমি কেন করলে এটা আমার সাথে? আমাকে কেন ঠকালে? আমি একের পর এক প্রশ্ন করতে থাকি। আমার মধ্যে দিয়ে একটা ঝড় বয়ে যায়। সোহান মাথা নিচু করে বলে, এই মেয়েটা আমার স্ত্রী। তোমাকে বিয়ে করার 2 দিন আগে আমি ওকে বিয়ে করে এই গ্রামে নিয়ে এসেছি। আমি কখনো তোমাকে বিয়ে করতে চাইনি, কিন্তু আমার মা জোর করে তোমার সাথে আমার বিয়ে ঠিক করে। কথাটা শুনে আমার মাথার আকাশ ভেঙে পড়ে। সোহান বলে, তোমার সাথে বিয়ে আটকাতে আমি 2 দিন আগে সীমাকে বিয়ে করি, যাতে মা বাধ্য হয় তোমার সাথে আমার বিয়ে ভেঙে দিতে। কিন্তু মা আমার কোনো কথা শোনে না। মা আমার উপর চাপ দেয় আর বলে সীমাকে ডিভোর্স দিয়ে দে। সোহান সীমাকে ছাদের ঘরে রেখে দেয়, কারণ সে জানতো গ্রামের মেয়েরা ছাদে যায় না। তাই সে জানতো আমি কখনো ছাদে যাব না। ও ইচ্ছে করে পানে ঘুমের ওষুধ মিশিয়ে দিত, যাতে আমি ঘুমিয়ে পড়ি আর ও আমারই ঘরে সীমার সাথে সময় কাটাতে পারে। সীমা শহরে মডেলিং করত, তাই মায়ের মনে হতো ওর চরিত্র ভালো নয়। তাই মা বারবার আমাকে বলতো ওকে ডিভোর্স দিতে, কিন্তু সীমা আমার প্রথম আর শেষ ভালোবাসা। মা আমাকে আত্মহত্যা করার ভয় দেখিয়েছিল, তাই আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। তখন আমি বুঝতে পেরেছিলাম যে সোহান সীমাকে ছাড়া থাকতে পারবে না। ও আমাকে সব সত্যি কথা বলে দেয়। সব শুনে আমার বলার মতন কিছুই ছিল না। আমি বুঝতে পারি যে সেদিন দুপুরে মাসি সোহান আর সীমার ডিভোর্সের কথা বলছিল, যার আমি অন্য মানে করেছিলাম। আমার এই অবস্থার জন্য সোহান একা দায়ী নয়, আমার মাসিও দায়ী। মাসি সব জানতো যে তার ছেলে অন্য কাউকে ভালোবাসে আর তাকে সে বিয়েও করে ফেলেছে। তারপরেও সে জোর করে তার সাথে আমার বিয়ে দিয়ে দেয়। কিন্তু আমি এমন একটা লোকের সাথে সারা জীবন কাটাতে পারবো না, যে অন্য কাউকে ভালোবাসে আর যার জন্য সে আমাকে ঘুমের ওষুধ খাওয়াতে পিছপা হয় না। আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম আর মাসিকে নমস্কার করে নিজের গ্রামের দিকে রওনা দিলাম। মাসি আমাকে অনেক আটকানোর চেষ্টা করে। মাসি বলে যে সোহান সীমাকে ছেড়ে দেবে আর পুরোপুরিভাবে তোর হয়ে যাবে, কিন্তু আমি এমন একটা মানুষের সাথে থাকতে পারবো না যে আমাকে ভালোবাসা দিতে পারবে না। আমি মা বাবাকে বলে সোহানের থেকে ডিভোর্স নিয়ে নিলাম। আমার মা বাবা আমাকে খুব ভালোবাসে। তারা কখনোই চায় না আমি এমন একটা লোকের সাথে সংসার করি। পাড়ার মাসির থেকে মুকেশ খবর পায় যে আমার বিয়ে ভেঙে গেছে, তাই সে বিয়ের প্রস্তাব নিয়ে তার বাড়ির লোকেদের আমার বাড়ি পাঠায়।
কিন্তু আমি তাদেরকে বলে দেই যে আমি এখন বিয়ে করতে চাই না, আমি এখন আরও পড়াশোনা করতে চাই আর নিজের পায়ে দাঁড়াতে চাই। সব বৈবাহিক সম্পর্ক যে সফল হবে তার কোনো মানে নেই। কিন্তু কারোর বিয়ে অসফল হওয়া মানে এই নয় যে মানুষটাও অসফল হবে। আমার বিয়ে ভেঙে যাওয়ার পর আমি জীবনে সফলতা পাই, পড়াশোনা করে ভালো রেজাল্ট করি আর জেলায় আমার গ্রামের মুখ উজ্জ্বল করি। আমি আমার সমস্ত বোনেদের আর মেয়েদের বলেছি, তারা যদি বৈবাহিক জীবনে সফলতা অর্জন করতে না পারে তাহলে সেটা ভুলে গিয়ে তাদের অন্য রাস্তা বেছে নেওয়া উচিত। এমন একটা রাস্তা বেছে নেওয়া উচিত যেখানে তারা সফলতা পাবে। ধন্যবাদ বন্ধুরা।